পৃথিবীর প্রতি 10 লক্ষ টন মাটিতে গড়ে 2.7 গ্রাম ইউরেনিয়াম থাকে। রূপার ক্ষেত্রে তা 0.075 গ্রাম এবং স্বর্ণের ক্ষেত্রে মাত্র 0.004 গ্রাম। তার মানে প্রকৃতিতে ইউরেনিয়াম খুব একটা দুষ্প্রাপ্য। পৃথিবীর প্রতি 10 লক্ষ টন মাটিতে গড়ে 2.7 গ্রাম ইউরেনিয়াম থাকে। রূপার ক্ষেত্রে তা 0.075 গ্রাম এবং স্বর্ণের ক্ষেত্রে মাত্র 0.004 গ্রাম। তার মানে প্রকৃতিতে ইউরেনিয়াম খুব একটা দুষ্প্রাপ্য নয়। স্বর্ণ কিংবা রূপার মতো ধাতুর তুলনায় অনেক বেশি সহজলভ্য। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইউরেনিয়াম সহজলভ্য হবার পরেও কেন পৃথিবীর সকল দেশের কাছে ইউরেনিয়ামের মজুদ নেই? এই প্রশ্নের উত্তরে সামনে আসবে ইউরেনিয়াম পৃথকীকরণ প্রযুক্তির জটিলতা। প্রকৃতিতে যেই ইউরেনিয়াম সবচেয়ে সহজলভ্য তা আসলে কোনো কাজে আসে না। এর বিপরীতে যেই ইউরেনিয়ামের পরিমাণ খুবই কম, সেটাই মূলত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা বানাতে ব্যবহৃত হয়। এখন সহজলভ্য ইউরেনিয়াম থেকে ব্যবহার উপযোগী ইউরেনিয়াম আলাদা করার বিষয়টিকে বলে ইউরেনিয়াম এনরিচমেন্ট, যা আজকের ভিডিওর বিষয়বস্তু। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইছি। প্রকৃতিতে ইউরেনিয়ামের 3টি আইসোটোপ রয়েছে: ইউরেনিয়াম 234, 235 এবং 238। ইউরেনিয়াম আকরিকে এই 3টি আইসোটোপ মিক্সড অবস্থায় থাকে বা একসাথে মিশে থাকে, যেখানে ইউরেনিয়াম 238 এর পরিমাণ 99.27%, ইউরেনিয়াম 235 এর পরিমাণ 0.72% এবং ইউরেনিয়াম 234 এর পরিমাণ প্রায় শূন্য, মাত্র 0.005%। এখন এই 3টি আইসোটোপের মধ্যে শুধুমাত্র ইউরেনিয়াম 235 দিয়ে শক্তি উৎপন্ন করা যায়, যার ফলে ইউরেনিয়ামের অন্যান্য আইসোটোপ থেকে ইউরেনিয়াম 235 আলাদা করার দরকার পড়ে এবং এই আলাদা করার বিষয়টিকে বলে ইউরেনিয়াম এনরিচমেন্ট। ইউরেনিয়াম এনরিচমেন্টের পদ্ধতিগুলো মূলত হচ্ছে গ্যাসিয়াস ডিফিউশন, গ্যাস সেন্ট্রিফিউজ এবং লেজার এনরিচমেন্ট। সাধারণভাবে একটি মৌল থেকে অন্য একটি মৌল আলাদা করতে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া ব্যবহার করা হয়, কিন্তু ইউরেনিয়ামের ক্ষেত্রে দুইটি আলাদা মৌল নয়, বরং একই মৌলের বিভিন্ন আইসোটোপ আলাদা করতে হবে। এই ক্ষেত্রে কোনো কেমিক্যাল রিঅ্যাকশন কাজে আসবে না, কারণ ইউরেনিয়ামের সকল আইসোটোপের রাসায়নিক বৈশিষ্ট্য সেম, ফলে এদের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আলাদা করা সম্ভব নয়। ইউরেনিয়ামের আইসোটোপগুলোর মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে ভরে। ইউরেনিয়ামের 3টি আইসোটোপের মধ্যে 234 এর ভর 235 এর তুলনায় অতি সামান্য কম হয়ে থাকে। একই সাথে 235 এর ভর 238 এর তুলনায় অতি সামান্য কম হয়ে থাকে। তার মানে একই ধাতু, কিন্তু আইসোটোপের ধরন অনুযায়ী পরমাণুর ভরের তারতম্য থাকে। এখন এই ভরের উপর ভিত্তি করে আইসোটোপগুলোকে আলাদা করতে হবে এবং এই কাজটি করার ক্ষেত্রে গ্যাসিয়াস ডিফিউশন কিভাবে কাজ করে সেটা বলা যাক। ইউরেনিয়াম আকরিক খনি থেকে আহরণ করার পর প্রথমেই চূর্ণ করে উত্তপ্ত করা হয়। এতে আকরিকে থাকা কার্বন অপসারিত হয়। এরপর এতে সালফিউরিক অ্যাসিড যুক্ত করা হয়। এতে ইউরেনিয়াম সালফার এবং অক্সিজেনের সাথে যুক্ত হয়ে ইউরেনিয়াম অক্সাইড লিকুইডে পরিণত হয়। এরপর এর সাথে যুক্ত করা হয় অ্যামোনিয়া। এর ফলে লিকুইডের নিচে হলুদ রঙের তলানি বা অধক্ষেপ তৈরি হয়। এই তলানিকে লিকুইড থেকে আলাদা করে শুকিয়ে নিলে আমরা পাবো ইউরেনিয়াম ইয়েলো কেক, যা মূলত ইউরেনিয়াম অক্সাইড। এই ইয়েলো কেককে হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে উত্তপ্ত করলে পাওয়া যায় ইউরেনিয়াম ডাইঅক্সাইড। এরপরে ইউরেনিয়াম ডাইঅক্সাইডকে হাইড্রোজেন ফ্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটিয়ে পাওয়া যায় ইউরেনিয়াম টেট্রাফ্লোরাইড, যা গ্রিন সল্ট নামে পরিচিত। অবশেষে ইউরেনিয়াম টেট্রাফ্লোরাইডকে বিশুদ্ধ ফ্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া ঘটিয়ে পাওয়া যায় ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস। এই পর্যায়ে এসে ইউরেনিয়াম প্রস্তুত গ্যাসিয়াস ডিফিউশনের জন্য। গ্যাসিয়াস ডিফিউশন পদ্ধতিতে বিশেষ ধরনের হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রযুক্ত পর্দা ব্যবহার করা হয়। পর্দার এক পাশ দিয়ে উচ্চ চাপে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস পরিচালনা করা হয়। এখন গ্রাহামের ব্যাপন সূত্র থেকে আমরা জানি গ্যাসের ব্যাপন হার তার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তার মানে কম আণবিক ভরের গ্যাস তুলনামূলক সহজেই পর্দাকে ভেদ করতে পারবে এবং বেশি আণবিক ভরের গ্যাসের ক্ষেত্রে বিষয়টি একটু কঠিন হবে। এখন ইউরেনিয়াম 235 সমৃদ্ধ হেক্সাফ্লোরাইড যেহেতু ইউরেনিয়াম 238 সমৃদ্ধ হেক্সাফ্লোরাইডের তুলনায় হালকা, ফলে ইউরেনিয়াম 235 সমৃদ্ধ হেক্সাফ্লোরাইড তুলনামূলক সহজে পর্দাকে ভেদ করতে পারবে। এর ফলে পর্দার ওপারে আগের তুলনায় কিছুটা বেশি ঘনত্বের ইউরেনিয়াম 235 সমৃদ্ধ হেক্সাফ্লোরাইড গ্যাস পাওয়া যায়। এখানে খেয়াল করুন, ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসের মধ্যে 99.27% হচ্ছে ইউরেনিয়াম 238 সমৃদ্ধ হেক্সাফ্লোরাইড এবং মাত্র 0.7% হচ্ছে ইউরেনিয়াম 235 সমৃদ্ধ হেক্সাফ্লোরাইড। এখন প্রথমবার গ্যাসিয়াস ডিফিউশনের ফলে এই পার্সেন্টেজে কিছুটা পরিবর্তন আসে। উদাহরণস্বরূপ বলা যায় 99.17% ইউরেনিয়াম 238 এবং 0.8% ইউরেনিয়াম 235। এর পরের ডিফিউশনে ইউরেনিয়াম 238 99.07% এবং ইউরেনিয়াম 235 0.9%।
এভাবে গ্যাসিয়াস ডিফিউশন প্রক্রিয়াটি হাজার হাজার বার প্রয়োগ করার মাধ্যমে ইউরেনিয়াম-235 এর শতকরা পরিমাণ বাড়ানো হয় এবং একেই বলা হয় ইউরেনিয়াম এনরিচমেন্ট। এই প্রক্রিয়ায় ইউরেনিয়াম এনরিচ করতে প্রচুর পরিমাণ বিদ্যুৎ খরচ হয়, যার ফলে 1960 সালের পরে সামনে আসে গ্যাস সেন্ট্রিফিউজ পদ্ধতি, যাতে গ্যাসিয়াস ডিফিউশনের তুলনায় 10 গুণ কম শক্তি খরচ হয়। গ্যাস সেন্ট্রিফিউজ পদ্ধতি গ্যাসিয়াস ডিফিউশন পদ্ধতির মতোই, তবে সেন্ট্রিফিউজে পর্দার পরিবর্তে কেন্দ্র বিমুখী বলের মাধ্যমে ইউরেনিয়াম-235 আলাদা করা হয়। প্রথমে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসকে একটি সিলিন্ডার আকৃতির মেশিনে প্রবেশ করানো হয়। এরপর এই সিলিন্ডারকে মিনিটে 50,000 থেকে 70,000 বার পর্যন্ত ঘোরানো হয়। এখন এই উচ্চ ঘূর্ণন গতির ফলে সিলিন্ডারের ভেতরে থাকা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস কেন্দ্র বিমুখী বল অনুভব করে। এখন ইউরেনিয়াম-238 সমৃদ্ধ হেক্সাফ্লোরাইড গ্যাস যেহেতু ইউরেনিয়াম-235 সমৃদ্ধ হেক্সাফ্লোরাইড গ্যাসের তুলনায় ভারী, সেহেতু ইউরেনিয়াম-238 সিলিন্ডারের কেন্দ্র থেকে দূরে সরে যায় এবং ইউরেনিয়াম-235 তুলনামূলক সিলিন্ডারের কেন্দ্রের দিকে থাকে। এমন অবস্থায় কেন্দ্রে থাকা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস আলাদা করা হয়, যেখানে ইউরেনিয়াম-235 সমৃদ্ধ হেক্সাফ্লোরাইড গ্যাসের পরিমাণ তুলনামূলক বেশি থাকে। এই সেন্ট্রিফিউজ পদ্ধতিও হাজার হাজার বার প্রয়োগ করতে হয়। একটি স্যাম্পলের উপর এই সেন্ট্রিফিউজ পদ্ধতি হাজার হাজার বার প্রয়োগ করার মাধ্যমে ইউরেনিয়াম এনরিচ করা হয়। এই পদ্ধতি গ্যাসিয়াস ডিফিউশন পদ্ধতির তুলনায় অনেক বেশি কার্যকর। সেই সাথে এতে বিদ্যুৎ খরচ কম হয়, তুলনামূলক কম সময়ে ইউরেনিয়াম এনরিচ করা যায়। এর বাইরে সেন্ট্রিফিউজ পদ্ধতির জন্য যেই ফ্যাসিলিটি তৈরি করতে হয়, সেটার জন্য জায়গাও কম লাগে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। 2000 সালের পর থেকে লেজার এনরিচমেন্ট পদ্ধতির যথেষ্ট অগ্রগতি হয়েছে। এই পদ্ধতিতে লেজারের মাধ্যমে ইউরেনিয়াম এনরিচ করা হয়। ইউরেনিয়াম-235 সমৃদ্ধ ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড অণু একটি স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে কাঁপে বা ভাইব্রেট করে, যা এটির ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। অন্যদিকে ইউরেনিয়াম-238 সমৃদ্ধ হেক্সাফ্লোরাইড গ্যাসেরও একটি নিজস্ব কম্পন রয়েছে, তবে সেটা ইউরেনিয়াম-235 থেকে ভিন্ন। এখন ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসকে -200°C তাপমাত্রায় ঠান্ডা করলে এদের কম্পন থেমে যায় এবং লেজার এনরিচমেন্ট পদ্ধতিতে এই বিষয়টিকে কাজে লাগানো হয়। লেজার এনরিচমেন্ট পদ্ধতির শুরুতেই ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসকে উচ্চ চাপের প্রকোষ্ঠ থেকে সরু ছিদ্র দিয়ে প্রসারিত হতে দেওয়া হয়। এখন হঠাৎ প্রসারণের ফলে গ্যাসের তাপমাত্রা তাৎক্ষণিকভাবে -200° পর্যন্ত নেমে যায়। এর ফলে গ্যাসের মধ্যে থাকা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডের অণুগুলোর কম্পন বা ভাইব্রেশন থেমে যায় এবং বিনা কম্পনে অণুগুলো সেকেন্ডে প্রায় 1500 মিটার গতিতে এগিয়ে চলে। এই গতিপথে ইউরেনিয়াম-235 এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ইনফ্রারেড লেজার প্রয়োগ করা হয়। এর ফলে গ্যাসের ভেতরে থাকা শুধুমাত্র ইউরেনিয়াম-235 সমৃদ্ধ ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাসের অণুগুলোতে কম্পন সৃষ্টি হয়। এরপর আবার সেম ফ্রিকোয়েন্সির আলট্রাভায়োলেট লেজার প্রয়োগ করা হয়, যা ইউরেনিয়াম-235 এর ভাইব্রেশন আরো বাড়িয়ে দেয়, সাথে সাথে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড থেকে অ্যাক্টিভ ফ্লোরিন আলাদা করে দেয়। তার মানে ইউরেনিয়াম-235 সমৃদ্ধ হেক্সাফ্লোরাইড গ্যাসগুলো পেন্টাফ্লোরাইড গ্যাসে পরিণত হয়, অর্থাৎ UF5 এ পরিণত হয়। এবং এই ইউরেনিয়াম পেন্টাফ্লোরাইড অণু সাধারণ তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকতে পারে না। ইউরেনিয়াম পেন্টাফ্লোরাইড অণুগুলো তৈরি হবার সাথে সাথে আশেপাশের পেন্টাফ্লোরাইড অণুর সাথে যুক্ত হতে থাকে। এতে অনেকগুলো ইউরেনিয়াম পেন্টাফ্লোরাইড অণু একসাথে হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণার মতো সলিড অবস্থা প্রাপ্ত হয়। তার মানে লেজার প্রয়োগ করার পর ইউরেনিয়াম-238 সমৃদ্ধ ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস অবস্থায় থাকলেও ইউরেনিয়াম-235 সমৃদ্ধ ইউরেনিয়াম পেন্টাফ্লোরাইড সলিড কণায় পরিণত হয়। এখন গ্যাস থেকে সলিড কণাগুলো ফিল্টার করলেই ইউরেনিয়াম-235 পাওয়া যায়। এই প্রক্রিয়ায় লেজারের মাধ্যমে ইউরেনিয়াম-235 আলাদা করার বিষয়টিকে বলা হয় সেপারেশন অফ আইসোটোপ বাই লেজার এক্সাইটেশন। এর বাইরে লেজারের মাধ্যমে ইউরেনিয়াম এনরিচ করার আরেকটি পদ্ধতি রয়েছে, অ্যাটমিক ভেপার লেজার আইসোটোপ সেপারেশন। এক্ষেত্রে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস ব্যবহার করা হয় না, এর পরিবর্তে বিশুদ্ধ ইউরেনিয়ামের বাষ্প ব্যবহার করা হয়। ইউরেনিয়াম বাষ্পে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির লেজার প্রয়োগ করে ইউরেনিয়াম-235 পরমাণুর ইলেকট্রন সরিয়ে দেওয়া হয়, ফলে ইউরেনিয়াম-235 পরমাণু ধনাত্মক আয়নে পরিণত হয়। এরপর ঋণাত্মক আয়নের মাধ্যমে ইউরেনিয়াম-235 এর ধনাত্মক আয়ন সংগ্রহ করা হয়। তবে এই পদ্ধতির যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে। তাত্ত্বিকভাবে বিষয়টিকে সহজ মনে হলেও বাস্তবে অত্যন্ত জটিল। লেজার পদ্ধতির মাধ্যমে গ্যাসিয়াস ডিফিউশন এবং সেন্ট্রিফিউজের তুলনায় অনেক দ্রুত ইউরেনিয়াম এনরিচ করা যায়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ইউরেনিয়াম এনরিচ করার পদ্ধতি যেহেতু জানা, তাহলে কেন সকল দেশের কাছে ইউরেনিয়াম এনরিচ করার প্রযুক্তি নেই? আসলে ইউরেনিয়াম এনরিচ করার যে পদ্ধতিগুলো সম্পর্কে বলা হয়েছে, এগুলো হচ্ছে মৌলিক আলোচনা। তার মানে মোটা দাগে বিষয়গুলো কিভাবে কাজ করে তা।
এখন কেউ যদি এই সকল পদ্ধতির কোনো একটি তৈরি করতে চায় তবে সেখানে অনেক বিষয় সামনে আসবে। যেমন সেন্ট্রিফিউজ পদ্ধতির কথাই বিবেচনা করুন। এখানে সিলিন্ডারকে মিনিটে 50,000 থেকে 70,000 বার ঘোরাতে হবে। এখন এমন একটি কার্যকর সিলিন্ডার তৈরি করতে গিয়ে উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ারিং প্রয়োজন। এর বাইরে এই সকল বিষয়গুলো খুবই সেন্সিটিভ। সাধারণভাবে ডাল চাল আলাদা করা তেমন কঠিন কিছু নয়, কিন্তু এই সকল ক্ষেত্রে একই ধাতুর ভিন্ন ভরের পরমাণু আলাদা করতে হয়, যা থেকে বুঝতেই পারছেন এখানে হিসেব নিকেশ কতটা সূক্ষ্ম হতে হবে এবং ইঞ্জিনিয়ারিং কতটা নিখুঁত হতে হবে। এই সকল প্রযুক্তি কিন্তু কোনো দেশ অন্য দেশের সাথে শেয়ার করে না। এখন কোনো একটি বিষয় কিভাবে কাজ করবে সেটা জানা থাকলেও এর বিপরীতে কার্যকর মেশিনারিজ তৈরি করা সহজ কথা নয়, এবং এই জন্যই সকল দেশের কাছে এই সকল প্রযুক্তি নেই। ইউরেনিয়াম এনরিচ করে ইউরেনিয়াম 235 এর পরিমাণ 5% হলে, অর্থাৎ ইউরেনিয়াম 238 95% এবং ইউরেনিয়াম 235 5% হলেই সেটি বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা যায়। আবার ইউরেনিয়াম 235 এর পরিমাণ 20% হলে তা সাবমেরিনের পাওয়ার সোর্স হিসেবে ব্যবহার করা যায়। অন্যদিকে বোমা বানাতে ইউরেনিয়াম 235 এর পরিমাণ 90% হতে হয়। ইউরেনিয়াম এনরিচ করার বিষয়টি জানা হলেও অনেকের মনে কৌতূহল তৈরি হতে পারে এটা ভেবে যে কিভাবে এই ইউরেনিয়াম আবিষ্কার হয়েছিল এবং কেন শুধুমাত্র ইউরেনিয়াম 235 থেকেই শক্তি উৎপন্ন হয়, ইউরেনিয়াম 238 কিংবা ইউরেনিয়াম 234 নয় কেন। ইউরেনিয়াম সম্পৃক্ত এই সকল প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান আইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।